আসসালামাইকুম, কেমন আছেন সবাই? অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকের আলোচনাটি উপস্থাপন করছি। 15ই জুলাই 2026 কানাডাতে ইমিগ্রেশন কনসালটেন্টদের নিয়ে একটি ল কার্যকরী হয়েছে। এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ কী কারণে? বিভিন্ন ক্যাটাগরির ইমিগ্রেশন সার্ভিস নেওয়ার জন্য আপনারা যে বিভিন্ন কনসালটেন্টদের সহযোগিতা নিয়ে থাকেন, বিশেষ করে ইনসাইড কানাডাতে যে লয়ারদের সহযোগিতাগুলো নিয়ে থাকেন, সেক্ষেত্রে অনেকেই অনেক ধরনের প্রতারণার শিকার হন। আরসিআইসি কনসালটেন্ট হলেই আমরা তাদেরকে ফেরেস্তা মনে করার কোনো সুযোগ নেই। আরসিআইসি কনসালটেন্টদের মাধ্যমেও অনেক মানুষ প্রতারিত হয়ে চলেছেন। তো এই ক্ষেত্রে আগে থেকে কিছু পেনাল্টির ব্যবস্থা ছিল, এখন এই বিষয়গুলোকে আরও বেশি অধিকতর স্ট্রিক্ট করেছে কানাডার ইমিগ্রেশন ডিপার্টমেন্ট। বিশেষ করে এটার জন্য একটা রেগুলেটরি অথরিটি আছে, সে বিষয়গুলো নিয়ে কথা বলবো। আরসিআইসি কনসালটেন্টদের ব্যাপারে আপনাদের ভালোভাবে খোঁজখবর নিয়ে তারপরে তাদের সাথে কাজে আগাইতে হবে, এটা একটা বিষয়। আরসিআইসি কনসালটেন্টদের বাইরেও অনেক ভুয়া ব্যারিস্টার আছে। আপনারা যারা আউট অফ কানাডা থেকে শুনছেন, বাংলায় যেহেতু কথা বলছি, আমরা এরকম অনেকগুলো কেস পেয়েছি। কানাডাতে থাকে ইমিগ্রেশন কনসালটেন্ট, ব্যারিস্টার, কেয়ার গিভারের জবের অ্যারেঞ্জমেন্ট করে দিচ্ছে, আপনাকে দিয়ে বায়োমেট্রিক করায় ফেলছে অলরেডি। আপনি হয়তো বাংলাদেশে আছেন বা ইন্ডিয়াতে আছেন, আপনি কিছুই বুঝতে পারতেছেন না। আপনাদেরকে বিভিন্ন ছলে বলে $10,000, 10 লাখ টাকা, 15 লাখ টাকা নিয়ে ফেলেছে, $1,000 নিয়ে ফেলেছে, 3 লাখ টাকা নিয়ে ফেলেছে। যে বিষয়গুলো বললাম এগুলো সবগুলোই দেখেছি বিগত 12 বছরের এই প্রফেশনাল লাইফে। তো এই ঘটনাগুলো ঘটে আর কি। অনেকেই বিশেষ করে একটু বেশি চালাকি করতে গিয়ে একদম বসে আছেন তিনি বাংলাদেশে, তিনি কানাডাতে যোগাযোগ করতেছেন একজন বেনামি একজন কনসালটেন্টের সাথে। পরে অনেক টাকা পয়সা যখন নষ্ট হয়ে যায়, তাকে ট্রেস করতে পারে না, তখন গিয়ে তারা হা-হুতাশ করে। তো এই বিষয়গুলো নিয়ে, এটা হলো আনলাইসেন্সড কনসালটেন্টদের কিছু বিষয় বললাম। আর লাইসেন্সড কনসালটেন্টরাও প্রতারণা করে, সেটাও ধরা পড়েছে, অনেকগুলো কেস আইডেন্টিফাইড হয়েছে। তো এখানে কানাডা গভর্নমেন্ট যে রুলসগুলো চালু করতেছে, তারা কিন্তু লাইসেন্স কনসালটেন্টদেরকে ধরতে পারবে। আনলাইসেন্স যারা, তাদেরকে কানাডা গভর্নমেন্ট ধরতে যাবে না, কারণ লাইসেন্সড কনসালটেন্টদের সব ডাটা, তথ্য সব কিছু কানাডা গভর্নমেন্টের কাছে আছে। সুতরাং তাদের কিন্তু এখানে লুকিয়ে বা পালিয়ে বেড়ানোর সুযোগ নেই। তাদের কাছ থেকে কম্পেনসেশন আদায় করাটা গভর্নমেন্টের জন্য সহজ। তো যারা এই ধরনের কেসে ক্ষতিগ্রস্ত হবেন, আপনি আউট অফ কানাডা থেকে এই ধরনের ক্ষতিগ্রস্ত হলে কতটুকু সুবিধা নিতে পারবেন এখন আমি নট শিওর, বাট ইনসাইড কানাডা থেকে আপনি এই সুবিধাগুলো নিতে পারবেন। এখানে কানাডার যে অথরিটি, ইমিগ্রেশন অথরিটি, তাদের কাছে পর্যাপ্ত তথ্য প্রমাণাদির মাধ্যমে আবেদন করলে আপনাকে কম্পেনসেশন দিবে। এটা এই বিষয়টি কার্যকরী হচ্ছে, অলরেডি শুরু হয়ে গেছে 15ই জুলাই থেকে। তো আজকে ভূমিকাতে অনেকগুলো কথা বললাম, এখন আমরা মূল বিষয়গুলো আমরা আপনাদেরকে দেখাবো। নিউ কানাডা ইমিগ্রেশন কনসালটেন্ট রেগুলেশনস ইফেক্টিভ জুলাই 15 অলরেডি আমরা পার করে ফেলেছি। The College of Immigration and Citizenship Consultant now has significantly expanded authority to discipline misconduct, impose steeper financial penalties, and manage a brand new compensation fund for victims of consultant fraud. তো এই কনসালটেন্টদের ফ্রডের মাধ্যমে বিভিন্ন ধরনের যে সাফারার হয়ে চলেছেন অনেক ব্যক্তিরা, এখানে কি কি বিষয় রয়েছে সেগুলোতে স্ট্রিক্টার নিয়ম করতেছে। তার মধ্যে একটা হলো, এটা কোন প্রতিষ্ঠানে এই কাজগুলোর জন্য অথরাইজড? কলেজ অফ ইমিগ্রেশন অ্যান্ড সিটিজেনশিপ কনসালটেন্ট, যেটাকে বলা হয় সিআইসিসি, এই ডিপার্টমেন্টটাকেই মূলত এই কাজের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে কানাডা গভর্নমেন্টের পক্ষ থেকে। তাদের মিসকন্ডাক্ট, ডিসিপ্লিনের বিষয়গুলো, তারপরে ফিনান্সিয়াল পেনাল্টিজের বিষয়গুলো তারা আরও কঠিন শক্তপোক্তভাবে ধরতেছে। 2026 সালের 6 মে ইমিগ্রেশন মিনিস্টার মূলত একটা ঘোষণা দিয়েছিলেন যে তারা হচ্ছে ইমিগ্রেশন রেগুলেশনস নিয়ে বা ইমিগ্রেশন কনসালটেশনের বিষয়গুলো নিয়ে আরও বেশি এখানে কার্যকরী পদক্ষেপ নেবেন, কারণ অনেকে প্রতারিত হচ্ছিলেন। যেটা কানাডা গ্যাজেট পার্ট 2 আন্ডার SOR 2026 স্পেস 68 এখানে প্রকাশিত হয়েছে। ওয়েদার ইউ আর এ এক্সপ্রেস এন্ট্রি ক্যান্ডিডেট, অর্থাৎ আপনি পিআর প্রোগ্রামে আবেদন করুন, কিংবা এমপ্লয়ার স্পন্সর্ড পারমিটের জন্য আবেদন করুন, অথবা স্টাডি পারমিট কমপ্লায়েন্স রুলসের জন্য আবেদন করুন, এই সমস্ত ক্ষেত্রে অনেকে লয়ারের সহযোগিতা নেন। বিশেষ করে পার্মানেন্ট রেসিডেন্টের ক্ষেত্রে লয়ার অনেকেই নিয়ে থাকে, ম্যাক্সিমাম ব্যক্তিরাই। সেই ক্ষেত্রে অনেকে অনেক ধরনের প্রতারণা করে থাকে। রিসেন্টলি
রিফিউজি বা অ্যাসাইলেম ক্লেম নিয়ে অনেক ধরনের প্রতারণা ঘটনা ঘটছে। আমরা এরকমও শুনেছি অনেক আরসিএসসি কনসালটেন্টরা ৫,০০০ ১০,০০০ পর্যন্ত কেস নিয়েছেন। তারা আরসিএসসি কনসালটেন্ট, কিন্তু দেখা গেল যে আপনি কানাডাতে গেছেন ভিজিট ভিসায়, গিয়ে আপনার এখন মন চাইছে যে এখানে থেকে যাবেন, আপনি একটা অ্যাসাইলেম করলেন। তো আপনি তো আসলে আসার সময় হয়তো সত্য সব কিছু বলে আসছেন, কিন্তু এখন আবার বলতেছেন আপনার পলিটিক্যাল সমস্যা, দুনিয়ার মিথ্যা বানোয়ার তথ্য আপনি দিয়ে এখানে ক্লায়েন্টদেরও এই ধরনের সমস্যা আছে। বিশেষ করে অ্যাসাইলেম যারা করে তারা নিজেরাই আসলে এক ধরনের ফ্রড কেস করে গভর্নমেন্টের সাথে, কানাডা গভর্নমেন্টের সাথে। তো এই ধরনের ব্যক্তিরা আবার পরবর্তীতে সাফারার হয়। তো তাদের গ্রাউন্ডগুলো আসলে নেগেটিভ থাকে আগে থেকেই। কিন্তু যারা পজিটিভ গ্রাউন্ডে আবেদন করে যদি সাফারার হয় কেউ, সেক্ষেত্রে তিনি রিকভারি পাওয়ার জন্য আবেদন করতে পারবেন। হোয়াট টুক ইফেক্ট অন জুলাই 15, 2026, কি এটা কার্যকরী হলো আমরা আরও একটু ভালো করে দেখি। রেগুলেশনস রেজিস্টার্ড অ্যাজ SOR 2026 স্পেস 68 under the College of Immigration and Citizenship Consultants Act active 6 structural changes to consultant oversight simultaneously। এখানে ছয়টি বিষয় তারা জোর দিচ্ছে, আমরা এখানে দেখব। রেগুলেটরি চেঞ্জ এবং হোয়াট ইট মিনস ইফেক্টিভ জুলাই 15। তো এখানে রেগুলেটরি চেঞ্জ হচ্ছে স্ট্রেনথেন কমপ্লায়েন্স অ্যান্ড ডিসিপ্লিন প্রসেস। এটা 15 জুলাই থেকে কী হচ্ছে, CICC ক্যান ইম্পোজ ম্যান্ডেটরি পেনাল্টিজ। এখানে তারা $50,000 পর্যন্ত ক্ষতিপূরণ দিবে এই ধরনের ফাইন্ডিংগুলো, সার্কামস্টেন্সগুলো তাদের সামনে যদি চলে আসে তাহলে। তারপরে ক্লিয়ারার ইনভেস্টিগেশন প্রসিডিউরস, এখানে বলা হচ্ছে ফর্মাল রুলস now govern how misconduct investigations are opened, conducted and concluded, eliminating procedural ambiguity that previously delayed enforcement। তারপরে আরেকটি বিষয় সেটা হলো expanded reporting requirements, the college must submit more detailed operational reports to the federal government, increasing visibility into how effectively it regulations consultants। এরপরে হচ্ছে compensation fund activation, the regulations establish the framework for a new compensation fund for eligible victims of dishonest conduct by licensed consultant। The college is expected to publish full claim procedures, payment rules for processing details as the fund becomes fully operational। এরপরে হচ্ছে ministerial override authority, immigration minister can appoint a person to take over college board duties in the board fails to if the board fails to fulfill the responsibilities। অর্থাৎ যে বোর্ডকে এই দায়িত্বগুলো দেওয়া হয়েছে তারা যদি তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়, তাহলে ইমিগ্রেশন মিনিস্টার সরাসরি এখানে হস্তক্ষেপ করে তার পক্ষ থেকে কোনো ব্যক্তিকে এখানে এজেন্ট হিসেবে নিযুক্ত করতে পারে কাজগুলো কন্ডাক্ট করার জন্য। এরপর ইনহ্যান্স পাবলিক রেজিস্টার, দি CICC রেজিস্টার মাস্ট ডিসপ্লে সিগনিফিক্যান্টলি মোর লাইসেন্স ইনফরমেশন ইনক্লুডিং বিজনেস নেম, লাইসেন্স ক্লাস, ডিসিপ্লিনারি হিস্টরি অ্যান্ড কন্ডিশনস উইথ ফুল ইমপ্লিমেন্টেশন বিগিন April 2027। আগামী বছরের এপ্রিল থেকে আরও বেশি কার্যকরীভাবে এখানে বেশ কিছু নিয়ম চালু হবে। তো এই বছরে যা শুরু হলো এরপর 15 এপ্রিল থেকে, দি ফুল রেগুলেটরি টেক্সট ইজ অ্যাক্সেসেবল ইন কানাডা গ্যাজেট পার্ট 2 ভলিউম 160 নাম্বার 9। কেউ যদি প্রশ্ন করেন আজকের আলোচনা শুনে যে এটার সোর্স কি, এখানে সোর্সটা এখানে পেয়ে গেলেন আপনারা, কানাডা গ্যাজেট পার্ট 2 ভলিউম 160 নাম্বার 9। এখানে আপনি ঢুকে নিউজের বিষয়গুলো দেখতে পারেন। হাউ দি নিউ কম্পেনসেশন ফান্ড ওয়ার্কস, এটা কীভাবে কাজ করবে। One of the most consequential elements now active under the new framework, it establishes a formal path to compensation for eligible individuals who suffer proven financial losses because the dishonest act by licensed immigration consultant। তো এখানে লাইসেন্সড কনসালটেন্টদের মাধ্যমে আপনি যদি প্রতারিত হন, কোনো একটা সার্ভিসের জন্য টাকা দিয়েছেন, অথবা দেখা গেলো যে আপনাকে একটা প্রোগ্রামের কথা বললো, অনেক টাকা নিল, আসলে এই প্রোগ্রামের বাস্তবায়ন এখনও হচ্ছে না, আপনি এই ধরনের সাফারার হলে লাইসেন্স কনসালটেন্ট দ্বারাই আপনি সাফারার হতে পারেন। সেক্ষেত্রে আপনি অভিযোগ করবেন CICCর কাছে লিখিতভাবে, কীভাবে কী আপনি করেছেন সব কিছু ডকুমেন্টারি প্রমাণ যদি আপনি দিতে পারেন, তাহলে সেটা ক্ষতিপূরণগুলো তারা দেবে। দি ফান্ড অপারেটস অ্যাজ এ separate account managed by the CICC kept distinct from the college general operating budget. The fund will be administered separately from the college's ordinary operations with its financial and administrative governed by the regulations, college bylaws and supporting legal frameworks. Eligibility for compensation requires meeting every one of the following conditions under the regulations। খুব ভালো করে খেয়াল করুন, কেউ যদি এই ধরনের সমস্যায় জর্জরিত হন বা সাফার করেন, তাহলে আপনার কী কী এলিজিবিলিটি ফাংশন করতে হবে ভালো করে খেয়াল করুন। ফর্মাল কমপ্লায়েন্ট ফিল্ড, শুধু মুখের কথাই হবে না, আপনাকে ফর্মালি এটা কমপ্লেন করতে হবে। দি ভিকটিম মাস্ট হ্যাভ সাবমিটেড এ কমপ্লেন থ্রো দি CICC অফিসিয়াল কমপ্লেন্টস প্রসেস। তারপরে সেকেন্ড হলো ডিসঅনেস্ট অ্যাক্ট কনফার্ম, কেউ যদি আপনার সাথে ডিসঅনেস্ট অ্যাক্ট কনফার্মলি করে, তাহলে দি ডিসিপ্লিন কমিটি মাস্ট ফাইন্ড দ্যাট দি ফিনান্সিয়াল লস রিজাল্টেড ফ্রম এ ডিফাইন্ড ডিসঅনেস্ট অ্যাক্ট বাই দি লাইসেন্সি।
তারপরে থার্ড কেস হলো অ্যাক্ট কমিটেড অন or after November 23, 2021. The college officially began regulating consultant on this date and the fund coverage start from that point. এরপর হচ্ছে ডিসিপ্লিন ডিসিশন ইস্যুড অন আর আফটার জুলাই 15, 2026, আজকে 15 জুলাই থেকে যেটা কার্যকরী হয়েছে সেটার আলোকে অনলি ডিসিশনস রেন্ডার্ড ফ্রম টুডে ওয়ার্ড ট্রিগার ফান্ড এলিজিবিলিটি। 15 জুলাইয়ের পর থেকে যদি কেউ সাফার হন সেক্ষেত্রে তারা এখানে আবেদন করতে পারবে। নো ভিকটিম কমপ্লিসিটি, individuals who participated in or facilitated the dishonest conduct are excluded. যদি এখানে ভিকটিমরা কোনো ধরনের অভিযোগ না করে তাহলে সেটার কোনো ভিত্তি নাই বা সেটার কোনো প্রতিকার পাবেন না। কমপ্লেন্ট নট প্রিভিয়াসলি ক্লোজড, কমপ্লেন্টস ক্লোজড বিফোর জুলাই 15, 2026 অ্যান্ড ডুপ্লিকেট কমপ্লেন্টস আর ইনএলিজিবল। যেটা 15 জুলাইয়ের আগে ডিসমিস হয়ে গেছে সেটা নিয়ে নতুন করে আর কাজ করার সুযোগ নেই। 15 জুলাইয়ের পর থেকে যারা এই ধরনের সাফার হবেন তারা এখানে সহসা আবেদন করতে পারবেন। দি রেগুলেশনস ডিফাইন ডিসঅনেস্ট অ্যাক্ট to include theft, fraud, misappropriation of client funds, knowingly providing false or misleading information, advertising client to provide false information, and certain failures related to professional liability insurance. This definition matters because it draws a clear boundary around what the fund covers and equally important what it does not. তো এই হলো অবস্থা, এই বিষয়গুলো আপনাদেরকে জানানো হলো। The CICC has indicated it will publish full operational details on claim procedure, payment amounts and processing timelines once the fund becomes fully operational. তো এই ফান্ডগুলো যখন অপারেশনালে চলে আসবে তখন এটা নিয়ে আরও বিস্তারিত তথ্য আসবে, তখন আপনাদের জনস্বার্থে আমরা এগুলো চেষ্টা করব পাবলিশ করার। হোয়াই দি রেগুলেশনস ওয়ার ওভাররুড, এখানে সম্প্রতি সময় দেখা গেল 2024 সালে প্রত্যেক মাসে এখানে 9,000 করে ইমিগ্রেশন ফ্রড কেস ধরা পড়েছে। এগুলো গভর্নমেন্টের কাছে চলে আসার কারণে গভর্নমেন্ট এগুলো নিয়ে অনেক চিন্তা ভাবনা করে মূলত ফাইনালি তারা এই স্টেপটা নিতে বাধ্য হয়েছে। এটা কাদের জন্য নিচ্ছে? তারা লাইসেন্স ইমিগ্রেশন কনসালটেন্টদের ব্যাপারেই কিন্তু এই অভিযোগগুলো এসেছে। আর যারা বেনামি ব্যারিস্টার, বেনামি কনসালটেন্ট তো রয়েছে হাজার হাজার কেনাডাতে ঢুকলেই মনে করে যে অনেক মানুষ নিজেদেরকে কনসালটেন্ট দাবি করে ওয়ার্ক পারমিট দেওয়ার নাম করে, অনেকে আবার ভুয়া অফার লেটার ইস্যু করে, নানান ধরনের সমস্যা জর্জরিত। এই জন্যে যারা আজকের আলোচনাটা শুনছেন খুব সাবধানে থাকবেন এই বিষয়গুলো নিয়ে। লাইসেন্স ইমিগ্রেশন কনসালটেন্টদের দিয়েই প্রতারিত হচ্ছে, সুতরাং আনলাইসেন্সের বিষয়ে আরও বেশি সাবধান থাকবেন। বিশেষ করে পিআর প্রোগ্রামের জন্য, ওয়ার্ক পারমিট ভিসার জন্য খুবই সাবধানের সাথে আপনাদেরকে আগাইতে হবে। হু দিস অ্যাক্টিভ রেগুলেশনস ইফেক্ট, এখানে আরও কিছু বিষয় আছে। এখানে আরও কিছু বিষয়, এখানে রেগুলেটরি বডি, অথরাইজ ক্যাটাগরি, আপনি চাইলে এটা দেখে নিতে পারেন। এবার আমরা কথা বলবো যে আগে কি ছিল এখন কি হলো, পার্থক্যটা আসলে কি 15 জুলাইয়ের আগে আর 15 জুলাইয়ের পরে। ডিসিপ্লিন পেনাল্টিজ আগে ছিল লিমিটেড আকারে ফিনান্সিয়াল পেনাল্টি দেওয়া হতো সিআইসিসি ফ্রেমওয়ার্কের মধ্যে, এখন তারা হচ্ছে ম্যান্ডেটরি পেনাল্টি দেবে $50,000 পর্যন্ত সাবজেক্ট টু দি রেগুলেটরি ফ্রেমওয়ার্ক। তারপরে ভিকটিম কম্পেনসেশনের ক্ষেত্রে আগে ফর্মাল মেকানিজম ছিল না ফিনান্সিয়াল রিকভারির জন্য কনসালটেন্ট ফ্রডের ক্ষেত্রে, এখন যেটা হচ্ছে লিগ্যাল ফ্রেমওয়ার্ক এখানে তৈরি হচ্ছে, যেটা টেক ইফেক্ট হবে। দি ডিটেলড ক্লেম প্রসিডিউর টু বি ফাইনালাইজড বাই দি কলেজ, শীঘ্রই এটা নিয়ে ফাইনালি তারা একটা তথ্য প্রকাশ করবে। ইনভেস্টিগেশন প্রসেস, প্রসিডিউরাল গ্যাপস, কস্ট, ডিলেজ অ্যান্ড ইনকনসিস্টেন্ট এনফোর্সমেন্ট আউটকামস, আগে খুব বেশি হতো না, ভালোভাবে এগুলো যাচাই বাছাই। এখন যেটা করা হবে কোডিফাইড ইনভেস্টিগেশন রুলস উইথ ক্লিয়ার স্টেপ ফ্রম কমপ্লায়েন্ট টু রেজুলেশন। পাবলিক রেজিস্টার ডিটেইল, বেসিক লাইসেন্স স্ট্রাকচার অ্যান্ড নেম ইনফরমেশন অনলি। এক্সপেন্ডেড ডিসক্লোজার অফ বিজনেস নেম, এখানে ভালো করে খেয়াল করুন। পাবলিক রেজিস্টার ডিটেল, এখানে আগে যেটা হতো যে শুধু বেসিক লাইসেন্স স্ট্যাটাসটা দিত, নামের ইনফরমেশন থাকতো, এখন লাইসেন্সি বা যারা ইমিগ্রেশন লাইসেন্স হোল্ডার তাদের বিস্তারিত বিজনেসের নাম, ডিসিপ্লিনারি হিস্টোরি, কন্ডিশনাল এমপ্লয়মেন্ট ডিটেল সব কিছু প্রকাশ করবে। কেউ যদি ফ্রড করে তাহলে তাদের বিষয়েও হিস্ট্রিগুলো আসবে। এটা আবার এপ্রিলের 2027 পর্যন্ত লাগবে এটা পরিপূর্ণভাবে কার্যকর হতে। গভর্নমেন্ট ওভারসাইট, লিমিটেড ফেডারেল ইন্টারভেনশন অথরিটি ওভার দি সিআইসিসি বোর্ড, এখন এটা দি মিনিস্টার ক্যান অ্যাপয়েন্ট এ পারসন টু টেক ওভার কলেজ বোর্ড ডিউটিজ ইফ দি বোর্ড অলসো fails to fulfill responsibilities. College reporting, minimal mandated transparency on internal regulatory performance, এখন যেটা কলেজকে করতে হবে expanded reporting obligations, giving the federal government clearer insight into the college effectiveness. এই হলো অবস্থা, তথ্যগুলো আপনাদের আমরা জানার চেষ্টা করলাম। এখানে আরও কিছু বিষয় আছে, আপনারা দেখে নিতে পারেন। তো আজকের আলোচনা থেকে আপনাদের মেসেজ এটাই যে
যারা কানাডাতে আসতে চান, আসার ক্ষেত্রে এখানে নিজেরা প্রতারণা করার চেষ্টা করবেন না, অসৎ উদ্দেশ্যে আসার চেষ্টা করবেন না, আবার প্রতারিত হবেন না। এই বিষয়গুলো ভালো করে খেয়াল করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ। সালামু আলাইকুম।